এই পর্বে আমরা হেড এলিমেন্টে কি কি মেটাডাটা আপনারা ব্যবহার করতে পারবেন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। তো এইখানে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে দেখতে পাচ্ছেন আমি একটি ডার্ক থিম ব্যবহার করতেছি। ডার্ক দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা চাইলে লাইট থিম ব্যবহার করতে পারবেন। কিভাবে? এই যে সেটিং, ম্যানেজ, এখানে ম্যানেজের অপশন পাবেন সেটিং এর আইকনের মতো। এখানে যদি ক্লিক করেন থিমসে যাবেন, দেন কালার থিমে ক্লিক করবেন। যদি লাইট ব্যবহার করতে চান, ফর এক্সাম্পল লাইট, মডার্ন, অনেকগুলো থিম আছে এখানে, আপনারা চেক করে দেখতে পারেন একটা একটা করে সিলেক্ট করে। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন এখন লাইট কাজ করতেছে। বাট আমি যাচ্ছি যে ডার্ক ব্যবহার করতে। তো আমি থিমসে আবারও যাচ্ছি, কালার থিমে যাচ্ছি, দেন হচ্ছে ডার্ক মডার্ন, এখানে ক্লিক করব। ওকে, তারপর তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, 4 নাম্বার ফোল্ডার। এই জায়গায় মূলত আজকে আমরা কাজ করব। তো প্রথমে আমাদেরকে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, index.html। তো আপনারা জানেন HTML ফাইলে যেহেতু আমরা একটা ডকুমেন্ট, HTML ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন এর ভিতরে আমাদেরকে লিখতে হবে ডক টাইপ, দেন ডক টাইপ স্পেলিং আপনারা খেয়াল করবেন যেন ভুল না হয়, HTML এটা আমাদেরকে মাস্ট লিখতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে HTML এলিমেন্ট ব্যবহার করতে হবে। HTML লিখে যদি আপনারা ট্যাব প্রেস করেন, আপনারা তো জানেন ওপেনিং ট্যাগ ব্যবহার করতে হবে, ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এটা শর্টকাটে করতে পারি ভিজুয়াল স্টুডিও কোডে। HTML লিখে দেন ট্যাব প্রেস করলেই শুরু এবং শেষ হয়ে যাচ্ছে। তো এর ভিতরে আমরা আবার হেড এলিমেন্ট ব্যবহার করব। হেড লিখে দেন ট্যাব প্রেস করব। তারপর এইটার নিচে, ওকে, আপনারা খেয়াল করবেন এটার নিচে চলে গেলাম আমি। নিচে যাওয়ার পর এই জায়গায় বডি, দেন ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলেই বডি শুরু এবং শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন বডি এলিমেন্ট। এখন এই হেড এলিমেন্টের ভিতরে আমরা কি কি ব্যবহার করতে পারি, কি কি ম্যাটাডাটা ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আপনি এখানে টাইটেল এড করতে পারবেন। এখন আমরা যদি এই ফাইলটাকে ব্রাউজারে রান করি, গো লাইভ, এখানে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ব্রাউজার ওপেন হয়েছে। এখন আপনার ব্রাউজারের উপরে, একদম উপরে যদি খেয়াল করেন, এই জায়গায় কিন্তু ফাইলের লোকেশন শো করতেছে। ওকে, যে জায়গা থেকে লাইভ লোকাল সার্ভারের কিছু অংশ আর হচ্ছে ফাইলের নাম আর কি। তো আমরা চাচ্ছি এখানে একটি টাইটেল শো করবে। যেমন আপনি আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন coursefoundation.com, তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা টাইটেল শো করতেছে। তো ওইরকম চাচ্ছি একটা টাইটেল নিয়ে আসতে এখানে। তো এটা নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে টাইটেল এলিমেন্ট আমরা ব্যবহার করব। টাইটেল লিখে ট্যাব প্রেস করতেছি, দেন এর ভিতরে আমি এখানে লিখে দিলাম কোর্স ফাউন্ডেশন। ওকে, যদি আমরা সেভ করি, সেভ করার পর যদি চেক করি, দেখতে পাচ্ছেন এখানে আসছে কিন্তু। ওকে, আর এই টাইটেলটা কিন্তু আবার অন্য পারপাসে কাজ করে, অন্য একটা পারপাস রয়েছে। যেমন হচ্ছে আমরা যদি google.com-এ যাই, এখানে যদি কোরাস ফাউন্ডেশন লিখে আপনি সার্চ করেন, সার্চ করার পর এই যে এখানে কিন্তু একটা টাইটেল আসছে, দেখতে পাচ্ছেন ঠিক সেম টাইটেল এই যে এই জায়গায় এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এখানে যে টাইটেলটা আসে এটাও কিন্তু এই টাইটেল থেকেই আসে। তো এইটা হচ্ছে এই যে এখানে যে টাইটেলটা ব্যবহার করলাম, এটা হচ্ছে পুরো ডকুমেন্টের টাইটেল। তো আপনি যতগুলো পেজ তৈরি করবেন, এটা একটা পেজ index.html, এখানে আরো পেজ থাকতে পারে blog.html, contact.html, প্রত্যেকটা পেজেই সেপারেট সেপারেট টাইটেল থাকবে। ওকে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা পাবে। তো মনে রাখবেন আর কি এটা। আবার এই টাইটেল আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি ধরেন বুকমার্ক করি কোনো একটা পেজ, ধরেন এই কোর্স ফাউন্ডেশন ডট কম, এটা যদি আমরা এখানে বুকমার্কে ক্লিক করি, তখন কিন্তু এই টাইটেল দিয়েই কিন্তু সেভ হয়। ওকে, আপনি চাইলে মডিফাই করতে পারবেন, কিন্তু ডিফল্ট ভাবে এটা দিয়ে সেভ হয়। যেমন আমরা এখানে যদি আমাদের যে পেজটা কোর্স ফাউন্ডেশন, যেটাতে আমরা কাজ করতেছি এখন, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে এই টাইটেলটাই কিন্তু এখানে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা প্রথম পার্টটা জেনে গেলাম যে কিভাবে টাইটেল অ্যাড করতে হয় বা এটার কাজ কি। দেন আমরা মেটা এলিমেন্ট নিয়ে কাজ করব, ক্যারেক্টার নিয়ে কাজ করব, ক্যারেক্টার এনকোডিং নিয়ে। ডকুমেন্টে বিভিন্ন বিভিন্ন টাইপের ক্যারেক্টার আপনারা কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, এইটা নিয়ে কাজ করার পূর্বে আমরা ছোট্ট আরেকটা কাজ করে নিই। সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমরা এখানে তো কোড লিখতেছি আর আউটপুট হচ্ছে মজিলা ফায়ারফক্স এখানে দেখতেছি। আমি এই উইন্ডোটাকে আলাদা একটা সেপারেট উইন্ডোতে নিয়ে যেতে যাচ্ছি মজিলা ফায়ারফক্সে। তো এটাকে আমি ক্লিক করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে চেপে ধরে রেখে, দেন যদি আমি ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেই, এই যে এই মজিলা ফায়ারফক্স আইকনটার উপরে ছেড়ে দেই, তাহলে দেখবেন যে এটা নতুন একটা উইন্ডোতে চলে আসছে। দেন এটাকে আমি একটু দুইটা উইন্ডোকে পাশাপাশি সেট করতে যাচ্ছি। তো এই এটা থাকবে ডান দিকে আর ভিজুয়াল স্টুডিও কোড থাকবে বাম দিকে, যেন লিখলে পাশাপাশি দেখা যায় আর কি।
তো মাউসের লেফট যে বাটনটা রয়েছে ওটা ক্লিক করে চেপে ধরে রাখলাম। এখন আমি নাড়াচাড়া করতে পারতেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারতেছি। দেন একদম ডান দিকে নিচের দিকে গেলে যদি আমরা ছেড়ে দিই তাহলে যে এরকম একটা লেয়ার আসার পর দেন ছেড়ে দিলেই হবে, তাহলে এটা ডান দিকে সেট হয়ে যাবে। দেন এইটার পাশে আমি সেট করে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, আর এখানে যে বাম দিকের যে এক্সপ্লোরার যে বারটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে ক্লিক করে মিনিমাইজ করতে পারবো। আবার এইখানে এই যে মাঝামাঝি পর্যায়ে আপনি যদি কার্সর নিয়ে আসেন, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় ছোট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় অ্যাডজাস্ট করার। ওকে, তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেটা। মেটা এলিমেন্টে ক্যারেক্টার এনকোডিং নিয়ে আমরা কাজ করব। এটা টাইটেলের উপরে সাধারণত অ্যাড করতে হয়। তো এই জায়গায় মেটা, মেটার আলাদাভাবে কোনো ক্লোজিং নেই। দেন এইখানে আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করব, কারসেট। কারসেট দেন মানে ক্যারেক্টার সেট ইকুয়াল দিয়ে এখানে ভ্যালু দেব ইউটিএফ দেন -8। ইউটিএফ এর মিনিংটা হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ওকে, এখন এটা কেন আমরা ব্যবহার করলাম, এই ভ্যালুটা কেন আমরা অ্যাড করলাম, এটার মানে হচ্ছে আপনারা জানেন যে হিউম্যান অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনি যেই ল্যাঙ্গুয়েজই এখানে লিখেন না কেন, সেটা হোক বাংলা হোক ইংলিশ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, পারফেক্টলি সাপোর্ট করবে, ব্রাউজারে ঠিকঠাক মতো শো করবে। ওকে, এই জন্য মূলত আমাদের এই কারসেট ইকুয়াল ইউটিএফ-8 এটা ব্যবহার করতে হয়। ওকে, যেমন আমরা যদি একটু টেস্ট করে দেখি, এখানে আমি একটি হেডিং নিচ্ছি h1 এলিমেন্ট, এর ভিতরে লরেমের সে 3টা ওয়ার্ড রাখলাম। লরেম লিখে 3 লিখে ট্যাপ প্রেস করলে এটা চলে আসবে, আপনারা অলরেডি জানেন। এবং হচ্ছে আমরা ধরেন একটু ডেসক্রিপশন রাখি, হ্যাঁ, পি দেন প্যারাগ্রাফ নিলাম আর কি, লরেম জাস্ট ট্যাপ প্রেস করলাম, অনেকটুকু ডেসক্রিপশন নিয়ে আসলাম এখানে। ওকে, এটা তো ইংলিশ লিখলাম, এখন আমরা চাচ্ছি বাংলা লিখতে। তো বাংলা লেখার জন্য আমরা এই জায়গায় ধরেন একটা টাইটেলই রাখতে যাচ্ছি বাংলাতে। ওকে, তো আপনি চাইলে এই জায়গায় H1 আবার ব্যবহার করতে পারেন, কিন্তু এটা ব্যবহার করাটা ঠিক হবে না। কি জন্য? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে। আপনারা এটা মনে রাখবেন, সেটা হচ্ছে একটি পেজে শুধুমাত্র একবার H1 ব্যবহার করাটা রিকমেন্ড করে। ওকে, আপনার যদি পরবর্তীতে আরো হেডিং প্রয়োজন হয়, আপনি H2 ব্যবহার করতে পারেন, H3 ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার খেয়াল করেন আপনারা, যখনই আমি এই জায়গায় ধরুন লরেমের 3টা ওয়ার্ড এখানে বা 4টা ওয়ার্ড নিলাম, এখন এই জায়গায় ধরেন আমি কোনো একটা ওপেনিং ট্যাগে কোনো কিছু চেঞ্জ করব, H2 এর পরিবর্তে ধরেন আমি H3 দিচ্ছি। এখন খেয়াল করেন H3 আমি এখানে যখন চেঞ্জ করলাম, এখানে কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনা রয়েছে, হবে না, ডিফল্ট ভাবে হয় না। তো এইটার জন্য মূলত একটি এক্সটেনশন ইনস্টল করতে হয়। আপনারা এক্সটেনশনে আসবেন, দেন এই জায়গায় সার্চ করবেন অটো রিনেম ট্যাগ, অটো রিনেম ট্যাগ। ওকে, এই জুনহান, এখানে আপনারা ইনস্টলের অপশন আসবে, যে এরকম ইনস্টলের অপশন এখানে থাকবে। তো আপনি ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তো এই জন্য আর আমি ইনস্টল করতেছি না। যদি দেখাইতে চাই, আচ্ছা দেখাই দিই, এই যে আনইনস্টল করলাম, এখন এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন। ওকে, তো আমি ইনস্টল ক্লিক করলাম, ইনস্টল আবার হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ইনস্টল করে নেবেন আর কি। ইনস্টল করে নেওয়ার পর দেন হচ্ছে আমরা যদি এখন H2 লিখি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে এইরকম যদি হয় যে আপনি দিচ্ছেন চেঞ্জ হচ্ছে না, এক্সটেনশন ইনস্টল করেছেন, তাহলে যেটা করবেন ক্রস করে প্রয়োজনে আবার ওপেন করবেন। ওকে, বা পুরো ভিজুয়াল স্টুডিও কোড ক্রস করে দেন আপনি আবার ওপেন করবেন, তাহলে দেখবেন যে কাজ করবে। ওকে, তো এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটি পেজে H1 এলিমেন্ট শুধুমাত্র একবার রিকমেন্ড করা হয় ব্যবহার করার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে। আপনার যদি আরো ভিন্ন ভিন্ন টাইটেল নেওয়ার প্রয়োজন হয়, আপনি H2 ব্যবহার করেন, H3 ব্যবহার করেন, H4 ব্যবহার করতে পারবেন, H5 রয়েছে, H6 পর্যন্ত রয়েছে। আর H2 আপনি চাইলে একাধিক ব্যবহার করতে পারবেন। এখানে H2 ব্যবহার করলেন, আবার নিচে H2 ব্যবহার করতে পারবেন যদি চান আপনি। ওকে, সিকোয়েন্স অনুযায়ী ব্যবহার করাটা সবাই রিকমেন্ড করে, যেমন H1 এর পরে আপনি H2 ব্যবহার করেন, দেন H3 ব্যবহার করেন, দেন H4 ব্যবহার করেন, এটা হচ্ছে রিকমেন্ডেড। ওকে, তো এই হচ্ছে হেডিং এর ব্যাপার, একটা পেজে H1 একবার, এটা মনে রাখবেন আপনারা। আবার যখন নতুন আরেকটা পেজ তৈরি করবেন, ফর এক্সাম্পল contact.html বা blog.html, ওখানেও H1 এলিমেন্ট একবার ব্যবহার করবেন। ওকে, অন্য যে H2 H3 রয়েছে ওগুলো একাধিক ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই কোনো। আচ্ছা, আমরা এখানে কিন্তু দুইটা টাইটেলের ব্যাপারে জানলাম, এটা একটা টাইটেল, এটাও কিন্তু একটা টাইটেল, ঠিক না? তাহলে এই দুই টাইটেলের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে
এইখানে যে টাইটেলটা আমরা ব্যবহার করলাম এটা হচ্ছে পুরো ডকুমেন্টের টাইটেল, আর এখানে যে টাইটেলটা ব্যবহার করলাম এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল। এই যে এইটুকু কন্টেন্টের টাইটেল এটা আমরা ব্যবহার করলাম। ওকে, দুইটার মাঝে কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, আপনাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই HTML এলিমেন্টে আপনারা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন, অনেক জায়গায় দেখবেন যে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ল্যাং অ্যাট্রিবিউট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল দিয়ে যদি এরকম হয় আপনার যে ডকুমেন্টটা রয়েছে এটা পুরোটাই আপনি ইংলিশে পাবলিশ করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন en-us, এটা আপনি ব্যবহার করতে পারেন। এখন এই যে আমরা en-us ব্যবহার করলাম, তার মানে কিন্তু এই না এই পেজে শুধুমাত্র ইংলিশ সাপোর্ট করবে, আপনি বাংলা লিখলে কি সাপোর্ট করবে না? করবে। যেমন আমি এখানে দেখাই আপনাদেরকে, H3 ছোট হাতের লিখবো, আমরা ট্যাব প্রেস করব। এখন আমি এখানে বাংলা লিখতে যাচ্ছি, তো বাংলা লেখার জন্য আমাদেরকে অব্র ইউজ করতে হবে। আমি এখানে অব্র বা বিজয় আপনারা যেটা দরকার ওটা দিয়ে আপনি ইনস্টল করতে পারেন, ইউজ করতে পারেন আর কি। তো আমি এখানে অব্র ইউজ করতেছি। তো এই জায়গায় এখানে কিছু একটা লিখতেছি, ফর এক্সাম্পল হ্যালো, এটা লিখলাম। ওকে, দেখতে পাচ্ছেন লেখাটা আসছে, এবং হচ্ছে এই জায়গায় কিন্তু বাংলা লেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমি এই পাশে রেখে দিলাম আপাতত নিচে। ওকে, তো বাংলা লেখা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। আবার যদি এরকম হয় যে আপনি পুরো একটা পেজ শুধুমাত্র বাংলাতেই রাখবেন, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনি চাইলে এখানে en-us এর পরিবর্তে bn-bd ব্যবহার করতে পারেন। আর এই যে bn-bd এই কোডগুলো আপনারা পাবেন কিভাবে? তো এটার জন্য যেটা করতে পারেন আপনারা সেটা হচ্ছে একটা লিঙ্ক আমি বলে দিচ্ছি, wikipedia.org দেন /wiki দেন /ISO_639-1। তো এই লিঙ্কটাতে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা এই জায়গায় এই যে ইংলিশের en, স্প্যানিশের es, আপনারা এই কোডগুলো পাবেন আর কি। আমরা যদি স্ক্রল ডাউন করি এখানে আবার যে পুরো লিস্ট আছে এই জায়গায়, হ্যাঁ 639 কোর্স, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেন প্রথম যে লিঙ্কটা আছে এখানে অনেকগুলো রয়েছে 1 2 3 4 5 পর্যন্ত। যাই হোক, আমি প্রথমটাতে ক্লিক করতেছি। এবিসিডি অনুযায়ী সিকোয়েন্স অনুযায়ী তো আছে, তো আমরা বাংলাদেশে যেটা আমরা এখানে খুব সহজেই পেয়ে যাবো যে বি বেঙ্গলি, তো বেঙ্গলি কোড হচ্ছে বিএন, দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হয়তো আরো ইনফরমেশন আসবে এটা নিয়ে, বিএন দেখতে পাচ্ছেন বেঙ্গলি। যাই হোক, তো আমরা ব্যাক করতেছি। তো এখন এইটা আমরা ব্যবহার করতে পারি এইখানে বিএন দেন কান্ট্রি কোড, তো বিডি আপনারা জানেন, সেভ। ওকে, এখন এখানে কিন্তু বাংলা কাজ করতেছে, ইংলিশও কাজ করতেছে, এমন না শুধুমাত্র বাংলা কাজ করবে, ঠিক আছে। তো যদি এরকম হয় আপনি যদি মনে করেন, আমাদের ওয়েবসাইটে দেখাই, আমাদের এখানে ecorrespondation.com, এখানে যদি আমরা পেজ সোর্সে যাই, এখানে যদি পেজ সোর্সে যাই তাহলে দেখতে পাবেন আপনি এই জায়গায় en-us ব্যবহার করা। তো এখানে যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মনে হয় ইংলিশই ব্যবহার করেছি। তো আপনারা যদি আবার স্টুডেন্ট সাকসেস পেজে যাই, এখানে আবার বাংলা কিছু লেখা রয়েছে। তো আমি এইটার ভিউ পেজ যদি যাই, এখানে দেখতে পাবেন ইংলিশই রয়েছে, en-us ব্যবহার করেছে। ওকে, এখানে ইংলিশ বাংলা দুইটাই আমরা ব্যবহার করেছি। তো এমন না যে en-us লিখলে বাংলা কাজ করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, আর আমাদের এখানে ভিউ পেজ সোর্সে আসলে আপনারা এই হেড এলিমেন্টের ভিতরে অনেক মেটা এলিমেন্ট দেখতে পাবেন। তো সব আপাতত আমাদের জানার প্রয়োজন নাই, আমরা যতটুকু জানার প্রয়োজন ইনিশিয়ালি এতটুকুই আমরা দেখব। এখন পরবর্তীতে এগুলো আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, বুঝতেও পারবেন। ওকে, তাহলে ক্যারেক্টার এনকোডিং নিয়ে আমরা আলোচনা করলাম এবং একটু এক্সপেরিমেন্টও করলাম, বাংলা ইংলিশ দুইটাই কাজ করতেছে। আপনি ভিন্ন ল্যাঙ্গুয়েজও ট্রাই করতে পারেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রাই করে দেখতে পারেন, কাজ করবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে সার্চ ইঞ্জিনের ডেসক্রিপশন কিভাবে নিয়ে আসে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে আমরা কোরাস ফাউন্ডেশন লিখে গুগলে সার্চ করলাম, সার্চ করার পর এখানে আসছে, তো এখানে একটা ডেসক্রিপশন আসছে, এই যে দেখতে পাচ্ছেন এইটুকু ডেসক্রিপশন। এখন এইটুকু ডেসক্রিপশন এটা কিভাবে আসছে? এই পেজের আবার ডেসক্রিপশন এইটুকু, এই পেজের আবার ডেসক্রিপশন এইটুকু, এবং এই ডেসক্রিপশনটা কিভাবে যে আসছে এই বিষয়টাই আমরা একটু দেখব। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় মেটা, আমি একটু ইন্টারপ্রেস করতেছি, ইন্টারপ্রেস করার পর এই জায়গায় আমাদেরকে মেটা এলিমেন্ট ব্যবহার করতে হবে। দেন হচ্ছে এখানে দুইটা প্রপার্টি আমাদেরকে ব্যবহার করতে হবে, এক হচ্ছে নেম ইকুয়াল দিয়ে ডেসক্রিপশন, ভ্যালুটা হবে হচ্ছে ডেসক্রিপশন। দেন হচ্ছে আচ্ছা এইটা আমরা টাইটেলের পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি, লিখেন এক জায়গায় লিখলেই হয়, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এই জায়গায় আমরা কন্টেন্ট, দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এই জায়গায় এখন আপনি বিস্তারিত লিখে দেন আপনার কন্টেন্টটা কি নিয়ে।
তো কন্টেন্ট আমি এখান থেকে অল্প একটু কপি করে নিয়ে নিলাম, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পেজের যে কন্টেন্ট ওটা আপনারা লিখবেন আর কি। তো আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু আমরা নর্মালি এই স্ক্রিনে কোনো আউটপুট দেখতে পারবো না, ওটা ব্যাক এন্ডে প্রসেস হবে যখন আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে। তো যখন একটা ওয়েবসাইট লাইভে নিয়ে যাওয়া হয়, মানুষজন ইউআরএল দিয়ে ভিজিট করতে পারে, তখন মূলত সার্চ ইঞ্জিন ওই ওয়েবসাইটগুলো ইন্ডেক্স করে, ওকে, যেন মানুষ সার্চ করলে খুঁজে পায়। ওকে, তো এটা নর্মালি কিন্তু এখন আমরা টেস্ট করতে পারবো না যে এটা শো করবে কোথায়, কারণ আমাদের তো লোকালি কাজ করতেছে, ওটা লাইভে নিয়ে যাওয়া হয় নাই। ওকে, আর সময় লাগে, সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হতে টাইম লাগে, এটা আরো কিছু প্রসেস রয়েছে। ডেসক্রিপশন বানানটা মনে হয় ভুল হয়েছে, ডেসক্রিপশন, স্পেলিং খুব খেয়াল রাখতে হবে। ওকে, তারপর তাহলে আমরা এটাও জানলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, একটু লিস্টে যাই, ভিউপোর্ট মেটাডাটা। ভিউপোর্ট মেটাডাটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করব তখন অবশ্যই ওয়েবসাইটটি রেসপন্সিভ করেই তৈরি করতে হবে। এখন রেসপন্সিভ মানে কি, যে কোনো স্ক্রিন, যে কোনো ডিভাইস দিয়ে যেন আমাদের ওয়েবসাইট সুন্দরভাবে স্ক্রিন অনুযায়ী রেসপন্স করে। স্ক্রিন অনুযায়ী রেসপন্স বলতে আমি কি বোঝাচ্ছি, আমি অবশ্য রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পর আপনারা মোজিলা ফায়ারফক্সের ডান দিকে একটা অপশন পাবেন, এখানে এই যে মোবাইল ট্যাবলেটের আইকন, আমি ক্লিক করলে এখানে রেসপন্সিভ মোড আসবে। তো এই জায়গায় আমি বিভিন্ন স্ক্রিন চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আইপ্যাড আছে, গ্যালাক্সি, আইফোন, যে স্ক্রিনে আমরা যাই না কেন দেখুন স্ক্রিন অনুযায়ী কিন্তু কন্টেন্টগুলো রেসপন্স করতেছে, ঠিকঠাক মতো নিচে চলে যাচ্ছে। ইভেন আমরা যদি আমাদের যেইটাতে আমরা কাজ করতেছি এই জায়গায়, এখানে যদিও এইখানে পারফেক্টলি কাজ করতেছে, যেমন আপনি যদি ছোট বড় করেন স্ক্রিন অনুযায়ী অটোমেটিকলি এটা রেসপন্স করে নিচে চলে আসে, বাট তারপরও আমরা এখানে একটা মেটা এলিমেন্ট ব্যবহার করব, এটা রিকমেন্ডেড। প্রত্যেকটা পেজেই আপনি যতগুলো পেজ তৈরি করবেন প্রত্যেকটা পেজেই এটা অ্যাড করাটা ইম্পর্টেন্ট। তো কি অ্যাড করব, মেটা, দেন হচ্ছে নেম ইকুয়াল ডাবল কোটেশন viewport, then content attribute, then equal the with equal device dash with, এটুকু ব্যবহার করলেই হবে। ওকে, আমরা এটুকু ব্যবহার করলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে আমি যে লেখাগুলো এখানে লিখতেছি এগুলো কিন্তু একটা সুন্দর অ্যালাইনমেন্টে আসছে, যেমন HTML এলিমেন্টের ভিতরে হেড, দেন হেডের ভিতরে বাকিগুলো। তো এগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু লিখি নাই, দেখতে পাচ্ছেন এই যে একটার পর একটা একদম এক সিরিয়ালে না, একটু ট্যাব দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছি, ট্যাব প্রেস করলে 4টা স্পেস তৈরি হয়, বা ডিফল্ট ভাবে 2টাও তৈরি হতে পারে, বাট একটু মানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ভিতরে নিয়ে যাবেন, তাহলে বোঝা যাবে ক্লিয়ারলি, কোডগুলো রিডেবল হয় যে হেড এলিমেন্টের ভিতরে মেটা কাজ করতেছে, আবার বডি এলিমেন্টের ভিতরে H1P এই এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে। ওকে, এরপর কি শিখবো, এরপর হচ্ছে আমরা একটু দেখে নিই এরপরে কি আছে। এরপর হচ্ছে আদার আরো অনেক টাইপের মেটাডাটা রয়েছে, এর মাঝে ওপেন গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমরা একটু দেখবো। ওপেন গ্রাফ যে ডাটাটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে। ধরেন আমাদের ওয়েবসাইট crossfoundation.com, এখানে ভিজিট করতেছি, ভিজিট করার পর আমি আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে আমি ধরেন ফেসবুকে শেয়ার করতে যাচ্ছি, আমি ফেসবুকে যাচ্ছি, আমাদের পেজে যাচ্ছি, পেজ থেকে ধরেন একটা পোস্ট আমি দিতে যাচ্ছি, এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এখন যখনই আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম, লিঙ্ক থেকে কিন্তু এই যে ওপেন গ্রাফ ডাটা এখানে চলে এসেছে। এখন যদি আমি লিঙ্কটা এখান থেকে বাদও দিয়ে দিই কোনো সমস্যা নাই, ধরেন এখানে যা খুশি তা লিখে দেন আমি পোস্ট করে দিলাম। ওকে, এই ওপেন গ্রাফ ডাটাটা কিন্তু থাকবে, যখন পোস্ট করার পর যে কেউ দেখতে পারবে। এবং এটা কিভাবে আসলো, ওকে, এই যে একটা ছবি আসছে, তারপর এখানে একটা টাইটেল আসছে, নিচে একটু ডেসক্রিপশন আসছে। তো এইটা আমরা দেখবো যে কিভাবে এই ইনফরমেশন গুলো আসে। তো এই ইনফরমেশন গুলো জন্য যেটা করতে হবে, আমাদের তো একটা ছবি লাগবে, একটা ছবি, বা এই ছবিটাই নিতে পারবো চাইলে, আমি যদি ভিউ পেজ সোর্সে যাই পাবো, ভিউ পেজ সোর্স, দেন হচ্ছে এই জায়গায় ওজি ইমেজ, একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি করতে চাচ্ছি। কপি করে আমি এইটা আপনারা যে কোনো ছবি নিতে পারেন, এই ছবি যে লাগবে এরকম না, আপনারা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোডে জাস্ট সেভ করে, আচ্ছা ডাউনলোডে রাখলে তো হবে না, যেখানে আমরা কাজ করতেছি একটু ডাউনলোডে যাচ্ছি, এই যে এখান থেকে এটাকে কাট করে নিয়ে এসে দেন হচ্ছে কাজ করতেছি হচ্ছে ডেস্কটপে HTML ফোল্ডার, দেন এই যে 4 নাম্বার ফোল্ডার এখানে আমি রেখে দিচ্ছি, ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে এখানে আমি ছবিটা রাখতেছি আপাতত। ওকে, আচ্ছা ছবিটার ফরম্যাট হচ্ছে ওয়েবপি ফরম্যাটে আমি ব্যবহার করেছি, এখানে আমাদের ওয়েবসাইটে এটাই কি বলে ইউজ করা হয়েছে।
আপনি পিএনজি ব্যবহার করতে পারেন, জেপিজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার পর দেন হচ্ছে এখন এটা ব্যবহার করতে হয় কিভাবে এটা আমরা একটু দেখি। টাইটেলের পূর্বে এই জায়গায় আমরা মেটা ব্যবহার করব। দেন হচ্ছে এখানে দুইটা অ্যাট্রিবিউট আমাদেরকে ব্যবহার করতে হবে। এক নাম্বার হচ্ছে প্রপার্টি, দেন ইকুয়াল ডাবল কোটেশন ওজি, ওজি মানে হচ্ছে ওপেন গ্রাফ, দেন কোলন দিয়ে ইমেজ, দেন হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টে মূলত হচ্ছে লোকেশন, আপনার কোন ইমেজটা আপনি এখানে অ্যাড করতে যাচ্ছেন, ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। তো আমাদের এখানে ইন্ডেক্স ডট এচটিএমএল যেখানে আছে ওই জায়গায় ছবিটা আছে, তাহলে যেটা করতে হবে জাস্ট ছবিটার নাম কপি করে বসায় দিতে হবে, একদম এক্সটেনশন সহ কিন্তু সহ কপি করতে হবে। কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পর এখন এই জায়গায় জাস্ট পেস্ট করে দিব। একটা ছবি কিভাবে লোকেশন অ্যাড করতে হয় এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। ধরেন আপনি কোনো একটা ফোল্ডার রেখে ফোল্ডারের ভিতরে ছবি রাখলেন, ওই ফোল্ডারের লোকেশন কিভাবে সেট করবেন সবকিছু নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আপাতত জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেন। ওকে, এরপরে হচ্ছে আমরা টাইটেল দেখি যে টাইটেলটা কিভাবে নিয়ে আসতে হবে ওপেন গ্রাফের জন্য। তো মেটা, দেন হচ্ছে সেম প্রপার্টি, প্রপার্টি দেন ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন ওজি কোলন দিয়ে হচ্ছে টাইটেল, দেন কন্টেন্টে আপনারা টাইটেলটা অ্যাড করে দিবেন, যেই টাইটেলই হোক না কেন। যেমন আমাদের এখানে কি টাইটেল ছিল, কিছু একটা টাইটেল ছিল, ধরুন আমি লরেম ইপসমের আমি টেক্সট ব্যবহার করতেছি। টাইটেল ধরেন লরেমের 3টা ওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম, কন্টেন্ট দেন লরেম 3 এটা প্রেস করতেছি। আচ্ছা লরেম 3 এখানে আবার কাজ করতেছে না, আমি এখান থেকে একটু কপি করে পেস্ট করে দিলাম আর কি টাইটেল। ওকে, দেন হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হবে ওপেন গ্রাফের ডেসক্রিপশন। তো আমি জাস্ট আচ্ছা এই কপিটা আমি কিভাবে করলাম একটু দেখাই। ধরেন এই লাইনটা আমি কপি করতে যাচ্ছি, তো এখানে আমি কার্সরটা রাখলাম, কার্সরটা রাখার পর কন্ট্রোল সি কপি, দেন এই জায়গায় কার্সরটা রেখে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, টাইটেলের পরে দেন আমাদেরকে এখানে ইউজ করতে হবে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। ওকে, এখন হচ্ছে যে ডেসক্রিপশন আপনি অ্যাড করতে চান ওটা আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি এই জায়গায় এইটুকুর পরিবর্তে এটুকু অ্যাড করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওপেন গ্রাফের ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করতে হয়। এরপরের টপিকে আমরা যাই। এরপরের টপিক হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে কাস্টম আইকন, কাস্টম আইকন বা ফ্যাবিকন ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান, এখানে একটা ছোট্ট ফ্যাবিকন দেখতে পাচ্ছেন, একটা ইমেজ দেখতে পাচ্ছেন। আবার ফেসবুকের যে এইটা হচ্ছে ফ্যাবিকন, উইকিপিডিয়ার এটা হচ্ছে ফ্যাবিকন। তো এই ফ্যাবিকন গুলো কিভাবে ব্যবহার করতে হয় আমরা একটু দেখবো। তো প্রথমে তো একটা ফ্যাবিকন লাগবে, আমরা ফ্যাবিকন ডাউনলোড করে নিতে পারি। ফ্যাবিকন লিখে সার্চ করলে ফ্যাবিকন.io নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেটা ওপেন করে রাখলাম আমি। আবার নিচে আরেকটা ওয়েবসাইট রয়েছে flaticon.com, এখানেও আপনারা ফ্যাবিকন পাবেন, ফ্রি আইকনস ফ্যাবিকনস। এখানে আপনারা সার্চ করতে পারেন, এখানে বেশ কিছু আইকন আসছে। তো এই জায়গায় ধরেন আমি ও লিখে সার্চ করতেছি, আপনি যা খুশি তা লিখে সার্চ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখানে যদি আমরা স্ক্রল ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যাবিকন আসছে। ওকে, এখান থেকে যে কোনো একটা আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আমি এইটা ব্যবহার করতে যাচ্ছি ফর এক্সাম্পল। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেন হচ্ছে পিএনজি, আবার এসপিজিও ব্যবহার করা যায়, কিন্তু ওটা প্রিমিয়াম, মানে ওদের সাবস্ক্রিপশন নিতে হবে যদি আমরা ব্যবহার করতে চাই। এটা আমরা পিএনজিটা ব্যবহার করতে যাচ্ছি, তো পিএনজি ক্লিক করতেছি, ফ্রি ডাউনলোড। এটা আবার অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিতে হবে আমাদের ওয়েবসাইটের। একদম যে 100% ফ্রি ব্যাপারটা এরকম না, আমরা তো প্রোডাকশন সাইটে ব্যবহার করব না, প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতেছি, তো নর্মালি আমরা ব্যবহার করতে পারবো ফ্রি ডাউনলোড। তারপরে প্রোডাকশন সাইটে যদি ব্যবহার করেন তাহলে তাদের অ্যাট্রিবিউশন লিঙ্ক দিতে হবে আর কি। যাই হোক, এখানে আমরা ফোল্ডারে ক্লিক করতেছি, ফোল্ডারে ক্লিক করার পর কোড ডট পিএনজি, এটা পিএনজি ফরম্যাটের ছবি। হ্যাঁ, এখন যখন আপনারা ফ্যাবিকন ইউজ করবেন রিকমেন্ড করা হয় আইসিও ফরম্যাট ব্যবহার করার জন্য। আইসিও ফরম্যাটটা গ্লোবালি সব জায়গায় সাপোর্ট করে, পিএনজিও ব্যবহার করতে পারেন, পিএনজিও সাপোর্ট করে। আপনি চাইলে যদি মনে করেন আইসিওটা যেহেতু রিকমেন্ড করা হয় আপনি আইসিওটা ব্যবহার করতে যাচ্ছেন, আপনি চাইলে কনভার্ট করে নিতে পারেন। যেমন এখানে যে সাইটটা রয়েছে fabicon.io, এটার মাধ্যমে আপনি এই যে পিএনজি থেকে আইসিও তে কনভার্ট করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যে কনভার্টার, তো এখানে ছবিটা ড্রাগ এন্ড ড্রপ করে অ্যাড করে দিতে হবে। আমি এই জায়গায় কোড ডট পিএনজি এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এইখানে ছেড়ে দিলাম। ওকে, এখন হচ্ছে যদি ডাউনলোডে ক্লিক করি
তাহলে তারা কনভার্ট করে একদম ফাইল দিয়ে দিবে আমাদেরকে। এটা আবার জিপ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট অল, দেন হচ্ছে এক্সট্রাক্ট। ওকে, এর ভিতরে যাচ্ছি, এর ভিতরে যাওয়ার পর এই যে favicon.ico, তো আমার তো মনে হচ্ছে যে এটা পূর্বে একটা ফাইল আমি ডাউনলোড করেছিলাম, ওটাই ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, সামহাও মেবি ক্যাশ ধরে রেখেছে, এরকম কিছু ব্যাপার রয়েছে। আচ্ছা, ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি কি বলছি। ওটা আবার ডাউনলোড করে চেক করে দেখি। ফোল্ডারে যাচ্ছি, দেন হচ্ছে এক্সট্রাক্ট। এখন ঠিক আছে, আগেরটা ঠিক ছিল না। আগেরগুলো আমি একটু ডিলিট করে দিই, কনফিউশন তৈরি হবে। আচ্ছা, আপনারা যখন এক্সট্রাক্ট করবেন তখন হচ্ছে এই যে এইভাবে favicon.ico, এইটা হচ্ছে মেইন ফাইল। ঠিক আছে, তবে এখানে আরো কিছু ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, যেমন অ্যাপল টাচ আইকন ডট পিএনজি। অ্যাপল টাচ আইকন ডট, এটা কিন্তু আইসিও নয়, পিএনজি। এটা কেন? এটার কারণ হচ্ছে যেগুলো আইম্যাক বলেন বা অ্যাপলের যে ডিভাইসগুলো রয়েছে, ঠিক আছে, অ্যাপলের যত ডিভাইস রয়েছে, কিছু কিছু ডিভাইস রয়েছে যেগুলোতে এই favicon.ico কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে ওটাতে অ্যাপল টাচ আইকন ডট পিএনজি এটা কাজ করবে। ঠিক আছে, আবার অ্যান্ড্রয়েডের জন্য আলাদাভাবে করা আছে, বাট দরকার নেই, আপনারা favicon.ico আর হচ্ছে অ্যাপল টাচ যদি ব্যবহার করেন এনাফ। তো আমি এই দুইটা মূলত নিচ্ছি, favicon.ico আর হচ্ছে অ্যাপল টাচ আইকন। আর যদি আইসিও ফরম্যাট আপনি কোনোভাবেই ইউজ করতে না পারেন, আপনি সব পিএনজি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কাজ করবে। ওকে, এখন আমরা ছবিটা নিয়ে যাব হচ্ছে আমাদের ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম, index.html ছিল, এখানে আমি পেস্ট করে দিলাম দুইটা ছবি, এক হচ্ছে favicon.ico আর হচ্ছে অ্যাপল টাচ আইকন ডট পিএনজি। এই যে এখানে দেখেন, কপি করে পেস্ট করার পর আইকনটা ডিফারেন্ট আইকন আসছে, যেটা আমি কপি করলাম ওটা আসে না। এটার কারণ হচ্ছে আমি এর আগে আরেকটা ছবি ডাউনলোড করছিলাম, ওই আইকনটা চলে আসতেছে। তো যেটাই আসুক না কেন, আইকন তো আইকনই, আপনারা ঠিকঠাক মতোই দেখতে পাবেন আপনারা যখন ডাউনলোড করবেন। তো আপাতত আমি এটাই ব্যবহার করতেছি। এখন হচ্ছে কিভাবে অ্যাড করব, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। অ্যাড করার জন্য এই টাইটেলের উপরেই আমি অ্যাড করতেছি, আমাদেরকে লিংক এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো দেন আমরা আরইএল অ্যাট্রিবিউট মানে হচ্ছে রিলেশন, ইকুয়াল হচ্ছে আমরা এখানে আইকন, একটা আইকন ব্যবহার করতে যাচ্ছি। আর href এর মাধ্যমে আমাদেরকে লোকেশনটা বলে দিতে হবে। href মানে হচ্ছে হাইপার রেফারেন্স। এখন লোকেশনটা আমরা বলে দিচ্ছি, index.html যেখানে আছে এই জায়গায় favicon.ico আছে। তাহলে সিম্পলি জাস্ট নামটা বলে দেন, favicon.ico। এবং আমরা যদি সেভ করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আইকনটা, এখানে আপনারা পূর্বের আইকনটা দেখতে পাচ্ছেন। এটা আমার ব্রাউজার, আচ্ছা আমি হার্ড রিফ্রেশ করেছি, কন্ট্রোল ব্রাউজারে এসে কন্ট্রোল শিফট আর একসাথে প্রেস করেছে, তাহলে হার্ড রিফ্রেশ হয়। এখন আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন। ওকে, তার মানে আমাদের ফেভিকন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এখন আমি বলেছিলাম যে অ্যাপল টাচ আইকন ওটাও অ্যাড করে দিবেন, কারণ হচ্ছে ওই কি বলে অ্যাপলের ডিভাইসগুলোতে যেন পারফেক্টলি শো করে। তো এইটার জন্য যেটা করতে হবে, এখানে আবার একটা ছোট্ট কাজ করতে হয়, সেটা হচ্ছে একটা টাইপ বলে দিতে পারেন আপনি কি টাইপের ছবি ব্যবহার করতেছেন। আমরা এখানে মূলত একটা ইমেজ ব্যবহার করতেছি, এবং সেটা হচ্ছে এক্স আইকন। এক্স আইকন মানে হচ্ছে এক্সট্রা স্মল আইকন, ওই ফেভিকনটাকে এক্সট্রা স্মল আইকনও বলে আর কি। তো এক্স ড্যাশ আইকন এরকম বলে দিবেন। দেন হচ্ছে এইটার নিচে আমরা এখানে, আমি এই লাইনটাকে কপি করতে চাচ্ছি, এই লাইন কপি করার দরকার নাই, আমি নতুন করে লিখতেছি লিঙ্ক, দেন হচ্ছে রিলেশন ইকুয়াল ডাবল কোটেশন। এখন এখানে অ্যাপল টাচ আইকন লিখে দিবেন, নাম কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা এই অ্যাপল টাচ আইকনই রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদেরকে লোকেশন বলে দিতে হবে, href ইকুয়াল ডাবল কোটেশন, দেন অ্যাপল টাচ আইকন ডট পিএনজি। এখানে ছবিটার নাম এটা রাখবেন, অ্যাপল ড্যাশ টাচ ড্যাশ আইকন ডট পিএনজি ফরম্যাটের। ওকে, তো এই দুইটা যদি আপনারা এলিমেন্ট অ্যাড করেন, তাহলে আর ফেভিকন নিয়ে কোনো চিন্তার কিছু নাই। দেখতে পাচ্ছেন ফেভিকন পারফেক্টলি কাজ করতেছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল কিভাবে এইচটিএমএল এ অ্যাপ্লাই করতে পারি। যদিও আমরা যখন পরবর্তীতে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, বাট আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে চাচ্ছি। ধরেন আপনি এখানে H1 এলিমেন্ট যেটা ব্যবহার করেছেন, এটার কালারটা আপনি চেঞ্জ করতে আছেন, রেড কালার করতে আছেন। তো এটার জন্য আমাদেরকে সিএসএস এর কোড করতে হবে। তো সিএসএস এর কোড কোথায় করব? আমরা এখানে একটা এক্সট্রা ফাইল তৈরি করতেছি। HTML লেখার জন্য যেরকম এক্সট্রা একটা ফাইল রয়েছে, সিএসএস লেখার জন্য আমরা আলাদা একটা ফাইল তৈরি করতেছি। আমি এখানে এই যে 4 নাম্বার ফোল্ডারে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন নিউ ফাইল, দেন হচ্ছে style.css,
যেহেতু সিএসএস লিখবো, সিএসএস কোড লিখবো, এই জন্য সিএসএস এক্সটেনশন দিলাম। এখন এখানে কি লিখবো না লিখবো ওগুলো নিয়ে খুব বেশি টেনশন করবেন না। ওকে, আমরা H1 এলিমেন্টকে সিলেক্ট করবো, তো এটাকে কালার করতে যাচ্ছি, তাহলে H1 কে সিলেক্ট করতে হয় আর কি, যে সিলেক্ট করলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হয়। আচ্ছা, এই যে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট বললাম, এটা কিন্তু আবার এটার সুন্দর নাম হচ্ছে কার্লি ব্র্যাকেটস। হ্যাঁ, কার্লি ব্র্যাকেটস। ওকে, আবার যখন আমরা থার্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস। ওকে, যাই হোক, আর নর্মালি যেটা আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, এটা হচ্ছে ব্র্যাকেটস, জাস্ট ব্র্যাকেট বলা হয় বা প্যারেনথেসিস বলা হয়। ওকে ওকে, তো আমরা কার্লি ব্র্যাকেটস তো উপরে ব্যবহার করলামই। তারপর হচ্ছে এই জায়গায় আমরা একটা প্রপার্টি ব্যবহার করতেছি কালার, দেন কোলন দিয়ে হচ্ছে স্পেস দিয়ে রেড, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, সেভ। এই যে এইটুকু লেখা, এগুলো আপনাদের এখন বোঝার দরকার নাই, জাস্ট আপনি এইটুকু চিন্তা করেন যে আমরা এই হেডিংটাকে রেড কালার করতে যাচ্ছি। এখন এখানে দুইটা সেপারেট ফাইল, একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে style.css ফাইল, দুইটা ফাইলের মাঝে কোনো রিলেশন নেই। ওই রিলেশনটা বিল্ড করা যায় এই হ্যাড এলিমেন্টের ভিতরে লিঙ্ক এলিমেন্ট ব্যবহার করে। তো আমরা এই জায়গায় লিঙ্ক ব্যবহার করতেছি, দেন রিলেশন ইকুয়াল ডাবল কোটেশন স্টাইল শিট, এখানে লিখতে হবে স্টাইল শিট। ওকে, দেন হচ্ছে আমাদেরকে href ইকুয়াল ডাবল কোটেশন ওই ফাইলের লোকেশনটা বলে দিতে হবে। তো index.html যেখানে আছে ওখানেই style.css রয়েছে, তো আমাদের জাস্ট নামটা বললেই হবে style.css, দেন আমরা সেভ করব। দেখতে পাচ্ছেন কালার রেড কিন্তু কাজ করতেছে। তো এইখানে মূলত আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এই লিঙ্ক এলিমেন্টের মাধ্যমে আপনি সিএসএস ফাইল লিঙ্ক করতে পারবেন। তো একইভাবে আপনি জেএস ফাইলও, জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো ওগুলো আপনি লিঙ্ক করতে পারবেন। তো আমি এটার জন্য এখানে আরেকটা ফাইল তৈরি করতেছি, ফর এক্সাম্পল script.js, যে কোনো নাম দেওয়া যায়। আমি এখানে script.js নাম দিচ্ছি, এর ভিতরে কিছু রাখলাম না, খালি রাখলাম। এখন লিঙ্ক কিভাবে করতে হয়, এইটার নিচে আমরা লিঙ্ক, দেন রিলেশন, আচ্ছা এখানে কোনো রিলেশন দরকার নাই, এখানে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা সরি সরি আমি ভুল বলছি, এখানে তো লিঙ্ক না, এটা স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এলিমেন্ট ব্যবহার করতে হবে। ট্যাব প্রেস করতেছি, এই যে শুরু এবং শেষ হয়েছে, দেন এর ভিতরে আমাদেরকে সোর্স বলে দিতে হবে, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন। তো সোর্স কোথায়, এই যে index.html যেখানে আছে script.js সেটা এখানেই, তো সিম্পলি নাম বলে দিতে হবে script.js। ওকে, তাহলে লিঙ্ক হয়ে গেল আর কি। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করতে হয় স্ক্রিপ্ট এলিমেন্টের মাধ্যমে আর হচ্ছে লিঙ্ক এলিমেন্টের মাধ্যমে।